সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বরাবরের মতোই প্রিন্সিপাল অ্যাকাউন্টিং সাবজেক্টটি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আমার প্রতি তোমাদের ভালোবাসা দেখানোর জন্য। ক্লাসগুলো আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, তো আশা রাখি সবগুলো এরকম অনুপ্রেরণা তোমরা আমাকে জাগাবা এবং আমি বড়ার মতো তোমাদের জন্য চেষ্টা করে যাব যেন এই অবস্থার মধ্যেও তোমরা বাসায় বসে কিছু শিখতে পারো। আমরা এর আগে গত ক্লাসে অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ধারাবাহিকভাবে তার দ্বিতীয় ক্লাস অ্যাডজাস্টিং এন্ট্রিস। অ্যাডজাস্টিং এন্ট্রিসে আমরা নর্মাল বা সাধারণ জার্নালগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা এই মধ্যে দিয়ে কিভাবে সব টাইপের অ্যাডজাস্টিং এন্ট্রি করা যায় সেটাও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ক্লাসগুলো যেহেতু আমি বোর্ডের মাধ্যমে নিচ্ছি, কোনো কম্পিউটারাইজ করা হচ্ছে না, এই জন্য আমাকে করতে হয় কি একটা অঙ্ক প্রথমে বোর্ডে লিখে নিতে হয়, দেন সেটাকে সলভ করতে হয়। একটু কষ্টকর ব্যাপার হলো, তোমরা অবশ্যই এটা একটু মিনিমাইজ করবা এবং জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। এবং আমি মনে করি দুইভাবে আসলে দুইটার সুবিধা আছে, অসুবিধা আছে। এইভাবেও একদম আমরা হাতে ধরে ধরে শিখতেছি, মনে হবে যে আমি ক্লাসেই বসে আছি, এইভাবে শেখা হয়। আসলে বিষয়টা হলো যে মনোযোগ সহকারে দেখা, মনোযোগ সহকারে দেখলেই আসলে জিনিসটা সহজে রপ্ত করা সম্ভব। সো আমরা চলে যাই আমরা ক্লাসে। আমাদের ক্লাসগুলো এর আগে অনেকগুলো হয়ে গেছে, এটার উপরে এটা হলো দ্বিতীয় ক্লাস। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অনেকগুলো ক্লাস হয়ে গেছে। প্রথমে আমি ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। অনেকগুলো ক্লাস আছে, অনেকগুলো অঙ্ক আছে, তোমরা ধারাবাহিকভাবে একটা বা একটা দেখলে ইনশাল্লাহ সেগুলো উপকৃত হবে। এটা শুধুমাত্র প্রিন্সিপাল অ্যাকাউন্টিংটা শুধুমাত্র আসলে বিবিএ পাস করছে না, এটা আসলে বিবিএ অনার্স যেটা আমরা বলি, এটা ফার্স্ট ইয়ারের সকল ডিপার্টমেন্টেই কিন্তু আছে। অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং সকল ডিপার্টমেন্টেই আছে। সব খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং সকল ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা থাকার কারণে এটা গুরুত্বটা আরও বহুগুণে বেড়ে গিয়েছে। আমরা শুরু করি। তো আমার আজকে তারিখ হলো 29 তারিখ। Adjusting entries. প্রথমে আমরা লিখলাম এন্ডিং ইনভেন্টরি ওয়াজ valued at টাকা 30,000. The depreciation
on equipment or 2000. Interest on notes payable টাকা 2000. Wages paid for machine installation টাকা 5000 were included in wages. Merchandise destroyed by fire $4,000. Sales without profit $5,000. Earned commission 6,000 has been earned. ওকে, প্রথমে ছোট্ট একটা অঙ্ক লিখলাম। এই অঙ্কটা আমরা সমাধান করব। তো আমরা অঙ্কের নাম লিখলাম, দিছিলাম হলো কবির কোম্পানি। Adjusting entries. এখানে আমরা লিখি ডেট, অ্যাকাউন্টস টাইটেল and explanation, যদিও আমি এক্সপ্লেনেশনটা লিখব না, রেফারেন্স ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা প্রথমে অঙ্ক খেয়াল করি আমাদের অঙ্কটা কি আছে। অঙ্কটা আমি সাল দিয়েছি হলো 2015 সাল ডিসেম্বর মাস দিয়েছি। প্রথমটা আমি 1 নাম্বার দিয়েছি, 1 নাম্বার লিখলাম। প্রথমে লেখা আছে এন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড। কথাটার মানে কি? কথাটার মানে হলো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 30,000 টাকা। এখন এই সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে, এটা কিন্তু আসলে চাবেদা আমরা 2-3 ভাবে করতে পারি। কিভাবে করতে পারি? আমরা লিখতে পারি ইনভেন্টরি ডেবিট পারচেজ ক্রেডিট, আবার আমরা লিখতে পারি ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, আবার অনেকে লিখে ইনভেন্টরি ডেবিট ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। এরকম ভাবে অনেকভাবে লেখা যায়। তো আমরা যে কোনো একভাবে লিখতে পারি। তো আমরা লিখলাম ইনভেন্টরি ডেবিট, যেটা আমি প্রথমে বলছিলাম, আর হলো পারচেজ ক্রেডিট। টাকার পরিমাণ 30,000 টাকা।
এখন আমি বলছিলাম যে যে আরো দুইভাবে করা যায়, কিভাবে সেটা আমি একটু এখানে লিখে দিচ্ছি। আবার আমি যদি চাইতাম যে এটা আমি এইভাবে লিখবো না, পারচেজ না লিখে আমরা লিখতে পারতাম ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড পেইড, এইভাবে কিন্তু লেখা যায়, কোনো সমস্যা নাই। অথবা আবার লেখা যায় ইনভেন্টরি ডেবিট ইনকাম সামারি, ইনকাম সামারি বা অনেক ইনকাম স্টেটমেন্টও লেখে, সেটাও কিন্তু লেখা যায়। সো এই তিনভাবে লেখা যায়। এখন প্রশ্ন জাগে, স্যার আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রি করব কোনটা করব? আসলে এই তিনটা যে কোনো একটা করলেও হবে, কিন্তু আমরা যখন এই অ্যাডজাস্টিং এন্ট্রির উপর ভিত্তি করে ওয়ার্কশিট করব তখনই আসলে বিষয়টা বিষয়টা দাঁড়াবে যে আসলে কি করা হচ্ছে। তখন আমার কথাটা হলো যে অঙ্কের মধ্যে যেটা আছে সেটা দিয়ে করা উত্তম। যেমন আমি ক্রেডিট সাইডটার কথা বলতেছি, ইনভেন্টরি কিন্তু অলওয়েজ ডেবিট, এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যদি অঙ্কের মধ্যে পারচেজ থাকে তাহলে পারচেজ দিয়ে করবো, পারচেজের পরিবর্তে যদি কস্ট অফ গুডস সোল্ড থাকে সেটা দিয়ে করবো, আর না হলে ইচ্ছা করে ইনকাম সামারি দিয়ে করা যায়, যে কোনো একটা দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। আবার যদি বলে স্যার আমি ওইটা দেখলাম না, আমি যে কোনো দিয়ে করলাম, তাহলেও কি হবে? অবশ্যই হবে। তোমার নিয়মটা ঠিক অনুসারে বসাতে পারলেই হবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় নাম্বার যাবে দ্য ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 1000, এটা খুবই সহজ। বাংলায় আমরা যদি বলতাম ডেপ্রিসিয়েশন মানে কি? অপচয়। তার অপচয় জাবেদা আমাদের হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর বাংলা যদি বলতাম পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। তা আমরা এই পুঞ্জীভূত ইংলিশটা হলো বুঝে হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন আধুনিক নিয়মে আসলে কোন সম্পদের উপরে ডেপ্রিসিয়েশনটা ধরা হচ্ছে সেই সম্পদের নামটা সাইডে উল্লেখ করে দেওয়া উত্তম। যদি উল্লেখ করে না দেই তাহলে আসলে এই মানে এই লেভেলে উঠে, বিবিএ লেভেলে উঠে, এটা আসলে অনেক স্যাররা হয়তো মার্ক কম দিতে পারে বা কাটতে পারে। সো দিয়ে দেওয়া উত্তম। পরবর্তী পর্যায়ে আমাদের বলছে ইন্টারেস্ট অন নোটস পেমেন্ট। এটা খুবই ইজি একটা বিষয়। এখানে টাকা ডিরেক্টলি দেওয়া আছে, টাকা যদি ডিরেক্টলি দেওয়া না থাকে তাহলে আসলে ক্যালকুলেশন করে বের করে নিতে হয়। আমি পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আমি দেখা দিব আসলে ক্যালকুলেশন করে কত মাস অনুসারে করতে হয়, এটা বোঝানো খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এখানে এরকম কোনো ঝামেলা নাই, তাহলে আমরা অনায়াসে আমরা বসাই দিতে পারি নিয়ম অনুসারে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। টাকার পরিমাণ যা দেওয়া আছে তাই মাত্রই বললাম, কোনো সমস্যা না, এইখানে টাকার পরিমাণ নিয়ে তাহলে বসাই দিলাম। তারপর খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত এই ধরনের লেনদেন অ্যাডজাস্টিং এন্ট্রি থাকে এক দুইটা, সেটা হলো এইটা। খুবই সহজ একটা বিষয় বা খুবই শিক্ষণীয় একটা বিষয়। এই বিষয়টা নিয়ে আমার ধারণা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আজকেও আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা আমি যে অঙ্কটা লিপিবদ্ধ করছি সেখানে আছে। তো ওয়েজেস পেইড ফর মেশিন ইনস্টলেশন ওয়ার ইনক্লুডেড ইন ওয়েজেস, কথাটা মানে আগে বুঝতে হবে। মজুরি ব্যয় কার জন্য হয়েছে? মেশিন সংস্থাপনের জন্য মজুরি ব্যয় হয়েছে 5000 টাকা, যেটা ইনক্লুডেড আছে অর্থাৎ অন্তর্ভুক্ত আছে মজুরির মধ্যে। এখন বিষয়টা হলো এরকম, কোনো মেশিনের সংস্থাপন ব্যয় যদি করা হয় তাহলে আসলে জাবেদার ওই মেশিনের নাম লিখতে হয়, সেইখানে কখনো মজুরির নাম লেখা হয় না। যেমন আমি যদি বলি যে এরকম আমরা একটা জাবেদা শিখছিলাম যে একটা মেশিন ক্রয় করা হলো, মেশিনটার পরিবহন খরচ, মেরামত খরচ, দেন মজুরি খরচ বা সংস্থাপন খরচ প্রদান করা হলো। তো বিষয়টা ছিল এরকম যে একই তারিখে কোনো সম্পদ ক্রয় থেকে শুরু করে সেটা সংস্থার মধ্যে যত ব্যয়ই হোক না কেন ওই মেশিনের নামে কিন্তু বা ওই সম্পদের নামে কিন্তু লেখা হয়, এই কারণে কিন্তু মজুরির নামে লেখা যাবে না। যাই হোক, আমরা ভুলে লিখে ফেলছি এবং সেটা অন্তর্ভুক্ত করেছি কার মধ্যে? মজুরির মধ্যে। কারণ মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করলে সেটা আমরা অবশ্যই ভুল করছি। এখন এটাকে আমরা কি করব? ভুলটাকে সংশোধন করব। এটা আমরা রেকটিফিকেশন ইরর চ্যাপ্টারে করেছিলাম, এটা নিয়েও আমার অধ্যায় আছে রেকটিফিকেশন ইররে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই অধ্যায়টা পাবা এবং সেটা শিখতে শিখলে আরো ভালো শিখতে পারবা।
যাই হোক, তাহলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, মজুরিকে আমরা ভুলে ডেবিট করে ফেলেছি, এখন ক্রেডিট করতে হবে। আর ডেবিট অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা সেটা হলো মেশিন। তাহলে এখন আমরা মেশিনকে আমরা কি করব, ডেবিট করে দিব, আর আমরা ওয়েজেসকে আমরা ক্রেডিট করে দিব। ভুলটা সংশোধন হয়ে গেল, এটাকে বলা হয় ভুল সংশোধন জাবেদা। এটা নিয়ে আলোচনা করা আছে। আমার ধারণা এটা নিয়ে যে দুটো ক্লাস আছে সেগুলো দেখলে এই রেক্টিফিকেশনের সম্পর্কে একদম পূর্ণাঙ্গ ধারণা ইনশাআল্লাহ পেয়ে যাবে। দেন মার্চেন্টাইজ ডিস্ট্রয়েড বাই ফায়ার, খুবই সহজ। এটাকে আমরা বলা হয় আগুনে বিনষ্ট পণ্য 4000 টাকা। তো অনেকে এটাকে জাবেদা হিসেবে 2-3 ভাবে লিখে ফেলে। আসলে ধারণাটা পরিষ্কার হতে হবে। ধারণাটা যদি পরিষ্কার হয় তাহলে আসলে আমি যে কোনো ভাবে লিখতে পারি। যেমন আগুনে বিনষ্ট পণ্য, আমি যদি আগুনে বিনষ্ট পণ্য নিয়েই আমি জাবেদা লিখি তাহলে লিখতে হবে ডিস্ট্রয়েড বাই ফায়ার ডেবিট, আর হলো পারচেজ ক্রেডিট। আবার যদি আমি না বলতেছি যে আমি এইভাবে লিখবো না, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা ইচ্ছা করলে অ্যাবনরমাল লস দিয়ে লিখতে পারি। তাহলে অ্যাবনরমাল লস দিয়ে যদি আমরা লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাবনরমাল লস ডেবিট আর পারচেজ ক্রেডিট। অথবা তুমি বলছো না স্যার এটাও আমি লিখবো না, তাহলে আর কি লিখতে পারি? এই যে অ্যাবনরমাল লস বা ডিস্ট্রয়েড বাই ফায়ার আমরা আসলে ব্যালেন্স শিটে কোথায় বসাই? আমরা ব্যালেন্স শিটে বসাই হলো ইনকাম স্টেটমেন্টে বসাই। তো ইনকাম স্টেটমেন্ট মানে হলো ইনকাম সামারি। তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি ইনকাম সামারি ডেবিট পারচেজ ক্রেডিট। তার মানে এটা ইচ্ছা হলে আমি 3 ভাবে বসাইতে পারি। এখন দেখা যাচ্ছে যে আমি একভাবে বসাইলাম, তুমি তোমার বইটা খুলে দেখলে আরেক ভাবে আছে, তখন চিন্তা করলো আল্লাহ স্যার কি করাইলো, ভুল করাইলো নাকি আমার বই ভুল আছে। তো বিষয়টা হলো এরকম যে 3 ভাবে কিন্তু করা যায়। আমি কিন্তু বিষয়টা বলেই দিলাম যে কোনো বই একভাবে দেখেই ঘটে যাওয়ার কোনো বিষয় নেই। তো আমরা ইচ্ছা করলে এটাকে অস্বাভাবিক ক্ষতি ধরতে পারি, আবার যে নাম দেওয়া আছে ডিস্ট্রয়েড বাই ফায়ার সেই নামেও কিন্তু আমরা বসাইতে পারি। আমি দুইটা লিখে দিতাম, অ্যাবনরমাল লস আর হলো পারচেজ। তো টাকার পরিমাণ হলো কত? টাকার পরিমাণ হলো 4000। দেন সেলস উইদাউট প্রফিট, এটা আমরা এইচএসসি লেভেলে বা ইন্টারমিডিয়েটে অনেক বেশি করে করে আসছে। এটা সম্পর্কে আসলে বলার কিছু নাই, তারপর আমি ছোট্ট করে বলে দেই যে সেলস উইদাউট প্রফিট কথাটা মানে কি। বাংলায় বলা হয় মুনাফাবিহীন বিক্রয়। তা মুনাফাবিহীন বিক্রয়ের কথাটা মানে কি, যেটার মধ্যে আমি যে পণ্যটা বিক্রি করছি, ধরে নেওয়া হয় যে সেই পণ্যটা আমি যে দামে ক্রয় করছিলাম সেই দামেই বিক্রি করেছি, ক্রয় মূল্যেই বিক্রি করেছি, তার মানে এখানে আমি কোনো মুনাফা পাই নাই। যখনই মুনাফা না পাবো তখনই হয় কি আমার আয়ও হবে না, ব্যয়ও হবে না। এমন অবস্থায় হিসাবটা উল্টে যায়। তাহলে আমরা জানি সেলস আমরা জানি সাধারণত ক্রেডিট হয়, এখানে হবে হলো সেলস ডেবিট, আর উল্টা পারচেজ হয়ে যাবে হলো ক্রেডিট, উল্টে যাবে বিষয়টা। তাহলে জমা দেওয়া হবে হলো কত? টাকার পরিমাণ 5000। দেন পরবর্তী পর্যায়ে আছে আমাদের আর্ন কমিশন। তা আর্ন কমিশন কত আছে? আর্ন কমিশন আছে হলো 6000 টাকা, হ্যাজ বিন আর্ন। এই যে একটা প্রশ্নের কথা বলতেছি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা না ভুল করে ফেলে। আর্ন কথাটা মানে বোঝায় হলো অনুপার্জিত। এখন অনুপার্জিত মানে বোঝায় হলো অনুপার্জিত মানে যেটা আমি পাই নাই, কিন্তু বিষয়টা তা। অনুপার্জিত কথাটা মানে হলো অগ্রিম। এখন যদি বলে স্যার অগ্রিম কেমনে অগ্রিম হয়, বিষয়টা হলো স্যার এরকমই যে অগ্রিম সেবা আয়। অগ্রিম সেবায় মানে কি, তুমি সেবার জন্য টাকাটা নিয়ে নিছো অগ্রিম, কিন্তু সেবা এখনো দেওয়া নাই। আবার বলি, টাকা তুমি নিয়ে নিছো, সেবা দিবা, কিন্তু সেবাটা এখনো দেওয়া নাই, তার মানে অগ্রিম টাকা নিচ্ছ। তাহলে জামাতে কি হবে? অনুপার্জিত সেবায় ডেবিট। আরো ব্যাখ্যা করতেছি, একটু হোল্ড করো। আর্ন কমিশন আছে, অনেক সময় আর্ন সার্ভিস রেভিনিউ থাকতে পারে। আচ্ছা, যে বিষয়টা বললাম এটা সাধারণ একটা বিষয় বললাম, যদি আমি অ্যাকাউন্টিং এর ভাষায় বলি তাহলে আমরা কিভাবে বলতে পারি? যেমন আমি বললাম যে আর্ন কমিশন বাংলায় বোঝাচ্ছে হলো অনুপার্জিত সেবায়। আচ্ছা, অনুপার্জিত বাদ দিলাম, আচ্ছা দুটোই লিখি, নাহলে আবার বলবো যে স্যার কি লিখলো বুঝলাম না। অনুপার্জিত বা অগ্রিম। এখন এই অগ্রিম সেবায় ব্যবসার জন্য কি সেটা বুঝতে হবে। কিন্তু আমরা জানি অগ্রিম ব্যয় হলো
দায়, সরি অগ্রিম ব্যয় হলো সম্পদ, সরি অগ্রিম আয় হলো আমাদের দায়। এটা হলো আমাদের দায়। এখন দায় যখন আমাদের বৃদ্ধি পায়, আমরা যাদের শিখছি দায় যখন আমাদের বৃদ্ধি পায়, দায় হলো আমাদের কি হয়, ক্রেডিট হয়। আর দায় যখন আমাদের হ্রাস পায়, দায় আমাদের কি হয়, ডেবিট হয়ে যায়, উল্টে যায়। তাহলে তুমি যখন টাকা নিয়ে নিচ্ছ, ঠিক আছে, তাহলে মানে দায় যখন হ্রাস পাচ্ছে, তাহলে দায়কে আমরা কি করে দেবো, উল্টাই দেবো, দায় আমাদের ডেবিট হয়ে যাবে। এই জন্য আর্ন কমিশন ডেবিট আর কমিশন রেভিনিউ ক্রেডিট। ওকে, তাহলে আমরা এই অঙ্ক সম্পর্কে বুঝলাম। আর আমি বলতে চাচ্ছিলাম যে আরো একটা অঙ্ক করব, যে অঙ্কটা আসলে আমরা চেষ্টা করব যে আরো কি ধরনের অঙ্কগুলো, অ্যাডজাস্টিং অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো আমরা করার জন্য। তো অ্যাডজাস্টিং অঙ্ক আরো ছকের মাধ্যমে আসে। এখন আমরা ছকের মাধ্যমে অঙ্কগুলো কিরকম হয় আসলে সেই অঙ্কগুলো আমরা শিখব। নাম যেটা আছে সেটাই থাকুক, আমি চেঞ্জ করতে যাচ্ছি না। তো এখানে আমি লিখলাম ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2015। ক্যাশ আছে 5000, অ্যাকাউন্ট রিসিভেবল ধরলাম 14600, তারপরে ধরলাম হলো ইকুইপমেন্ট 50000, তারপরে ধরলাম নোটস পেয়েবল 25000, তারপরে ধরলাম ক্যাপিটাল, অফিস ক্যাপিটাল ধরলাম, এটা 25000, গ্রাফিক রেভিনিউ 48000, কনসাল্টিং রেভিনিউ 7100, ইন্স্যুরেন্স এক্সপেন্স 1800, salaries expense 'supplies expense'।
ওকে, এর নিচে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট দিব, খেয়াল করি অ্যাডজাস্টমেন্টগুলো। জায়গা হবে না, তাহলে আমি পাশাপাশি লিখি। 1 নাম্বার, at December 31 টাকা 1200 of supplies on hand. Done. Number 2, the notes payable was issued on October, and it is a 12% notes payable. Then number 3, the balance in insurance expense is the premium on a on-year policy. Dated April 1, 2015. Number 4, December 31 ওকে, 4 নম্বরটা আমি এদিকে দিচ্ছি, দেন আমরা অঙ্ক করব। Okay, number 4, at December 31 consulting fees of টাকা 2100 are earned. Graphic revenue earned but unrecorded at December
31 total of টাকা 2000, then depreciation charge at the rate 10% on equipment per year. ওকে, এই হলো আমাদের জার্নালগুলো। এখন ইনশাআল্লাহ এগুলো আমরা সলভ করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এখন আমরা অঙ্কগুলো সলভ করি। আসলে জার্নাল এন্ট্রিসের অঙ্কগুলোর ছক অনেক কেটে করা হয়েছে। আসলে এখন আমার বোর্ডে এমন অবস্থা হয়েছে অঙ্কটা লেখার কারণে ছক করা পসিবল হচ্ছে না। তো আমি কি করি, ছক ছাড়াই অঙ্কটা দেখি। জার্নালের ছক তো আমরা মোটামুটি সবাই জানি। প্রথমে লেখা আছে এট ডিসেম্বর 31 1200 টাকা অফ সাপ্লাইজ অন হ্যান্ড। এই জায়গাটা অনেকের একটা সমস্যা হয়, আবার অনেকে পারি কোনো সমস্যা হয় না। তা সমস্যা কোন জায়গায় হয়, সমস্যা কোন জায়গায় হয় না, সেটা নিয়ে আমি আলোচনা করি। প্রথমে আমি জাবেদাটা লিখলাম যে অ্যাকচুয়ালি জাবেদাটা কি হতে পারে। জাবেদাটা আমার হতে পারে এরকম, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। টাকার পরিমাণ হবে 1200। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এটা জাবেদা তো আমি বইয়ের মধ্যে আবার দেখছি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, ওইটাও দেওয়া যায়। এখন বুঝতে হবে আসলে কখন কোন জাবেদাটা দিব, এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। যখন অঙ্কের মধ্যে, আমি সুন্দর করে বলি, তুমি একটু খেয়াল করো, যখন অঙ্কের মধ্যে সাপ্লাইজ অন হ্যান্ড দেয়া থাকবে এবং আমাদের ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইজ দেয়া থাকবে, তখন অঙ্কের মধ্যে সাপ্লাইজ দেয় না সাপ্লাইজ এক্সপেন্স দেয়, আমি মনে হয় একটু ভুল লিখেছি। হ্যাঁ, অঙ্কের মধ্যে সাপ্লাইজ এক্সপেন্স দেয়। ওকে, ডান। যখন অঙ্কের মধ্যে সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া থাকবে, অর্থাৎ আমি আবার বলি, ট্রায়াল ব্যালেন্সে যেটা থাকবে সেটা দিয়ে জাবেদা করতে হবে। কিভাবে? ট্রায়াল ব্যালেন্সে যদি সাপ্লাইজ থাকে, সেটা ডেবিট দিকে থাকে, সেটাকে ক্রেডিট দিয়ে জাবেদাটা করতে হবে। ট্রায়াল ব্যালেন্সে যদি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট থাকে, সেটাকে ক্রেডিট দিয়ে এক্সপেন্স করতে হবে। অর্থাৎ টাকাটা কোনটা হবে মনে রাখতে হবে, ডেবিট লিখবো যখন সেইটা অনুসারে জাবেদা করা হয়। যখন সাপ্লাইজ ডেবিট লিখবো তখন সম্পদের জাবেদা করা হয়। যখন সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট হবে, ডেবিট হবে, তখন সাপ্লাইজ এক্সপেন্স খরচে জাবেদা করা হয়। এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এখন অনেকে যদি বলে, স্যার আমি যদি সাপ্লাইজ এক্সপেন্স জাবেদা করি, না, এখানে একটু ভুল হয়ে যাবে। কারণ আমার অঙ্কে আছে কি এক্সপেন্স, আমাকে বলছে অন হ্যান্ড, আমাকে করতে হবে কি সম্পদ জাবেদা করতে হবে। সম্পদ আমার আছে কত, বছর শেষে 1200, এই জন্য সাপ্লাইজ ডেবিট হবে আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট হবে। যদি কথাটা এমন থাকতো, অঙ্কের মধ্যে সাপ্লাইজ আছে 5700, আবার আছে অন হ্যান্ড, তাহলে কি যাবে হতো? তখন স্যার যাবে হতো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তখন স্যার দুইটা বিয়োগ করে যে যাবে হতো সেটা আমরা বসাই দেব। আমি লাইক দ্যাট দেখাই যে অঙ্কের মধ্যে এটা আছে, আবার বলছে সাপ্লাইজ অন হ্যান্ড এত টাকা। তখন স্যার আমরা করতাম কি, 5700 থেকে 1200 টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকতো সেটাকে আমরা জাবেদা লিখতাম সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। জিনিসটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে না, তাহলে আমরা এটা শেষ করলাম। এবার দ্বিতীয় নাম্বার আমাদের বলছে দ্য নোটস পেপার ওয়াজ ইস্যুড অন অক্টোবর 1, ইট
ইজ এ 12% নোট। একটু আগে আমি বলছিলাম যে নোটস পেমেন্টে একটা জাবেদা করা যায়, সেই জাবেদাটা আমরা আগে একটু লিখে নিই। জাবেদাটা আসলে কি হয়? জাবেদাটা হয় হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট, অর্থাৎ নোট পেবেল উপরে আমাদের সুদ ধরতে হবে। এখন নোট পেবেল উপরে সুদ ধরতে হবে কত পার্সেন্ট? 12%। এখন কথা আছে, এখানে একটা তারিখ দেওয়া আছে, কত তারিখ? অক্টোবর 1। তার মানে আমার হিসাবটা শেষ হবে কবে? ডিসেম্বর 31। তাহলে আমরা হিসাব করি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের আমাদের সুদ ধরতে হবে। কত পার্সেন্ট? 12%। অঙ্কের নোটস পেবেল আছে কত? 25,000 টাকা। তার মানে 25,000 টাকার উপরে আগে 12% ধরে যে টাকাটা আসবে সেটা 1 বছরের টাকা আসবে, সেটাকে 12 দিয়ে ভাগ দিতে হবে আর 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটা করার পরে যে টাকাটা আসবে সেটাই হলো আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স। টাকার পরিমাণ আসে হলো 750 টাকা। ওকে, আশা করি বুঝতে পারছি। দেন নাম্বার 3 আমাদের বলছে হলো যে the balance in insurance expense is the premium on a on-year policy dated April 1। এই যে খুব গুরুত্বপূর্ণ, আমাদের বলছে যে ইন্স্যুরেন্সের পরিমাণ আছে 1 বছরের এবং সেটা শুরু হচ্ছে হলো এপ্রিল থেকে। হিসাব শেষ হবে কবে? হিসাব শেষ হবে ডিসেম্বরে। তাহলে আমরা হিসাব করি আমাদের আসলে কয় মাসের ইন্স্যুরেন্স এক্সপেন্স ধরতে হবে, সেটা বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইন্স্যুরেন্সের পরিমাণ আমাদের অঙ্কে আছে কত? ইন্স্যুরেন্সের পরিমাণ অঙ্কে আছে হলো 1800। সেটাকে আমরা ভাগ দিব 12 দিয়ে, গুণ দিব হলো 3 মাসে, কারণ 3 মাসের আমাদের এক্সপেন্স আছে। আচ্ছা আমি আগে জাবেদাটা লিখি। জাবেদাটা হবে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আচ্ছা, কিন্তু আমাদের খেয়াল করতে হবে জাবেদায় কি আছে। ও সরি, আমাদের অঙ্কে ট্রায়াল ব্যালেন্স আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। তা এটাও সাপ্লাইসের মতো চিন্তা করতে হবে। তাহলে সাপ্লাইসের মতো চিন্তা করলে, আচ্ছা আমি আগে লিখে নিই তারপর খেয়াল করি। তাহলে আমরা বলতে পারি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। টাকার পরিমাণ 450 টাকা। টোটাল ছিল হলো 1800 টাকা। এটাকে আমরা ভাগ দিব হলো 12 দিয়ে, যেহেতু এপ্রিল 3 পর্যন্ত শেষ হচ্ছে, তাহলে 3 মাসে আমাদের কি করতে হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্সের পরিমাণ বের করতে হবে। তাহলে কি হলো? আমরা বললাম যে অঙ্কের মধ্যে যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট দিকে থাকে সেটাকে ক্রেডিট করে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট হবে, আর প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট থাকে সেটাকে ক্রেডিট করে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে। বিষয়টা হলো এরকম। এবার আসো নাম্বার 4, এইটা করব আমরা। নাম্বার 4 আমাদের বলছে ডিসেম্বর কনসার্ন ফিস 2100 আনা। তাহলে এর আগেটা কিন্তু বলছিল আর্ন, সেই জন্য জাবেদাটা উল্টে গেছিল, এখন আর্ন বলছে। তাহলে জাবেদাটা হবে কনসাল্টিং ফিস ডেবিট টাকার পরিমাণ 2100। আর্ন কনসাল্টিং ফিস ক্রেডিট টাকার পরিমাণ 2100। দেন নাম্বার 5, গ্রাফিক রেভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড। সহজ কথা, যখনই আনরেকর্ডেড থাকবে খুবই সহজ, তখন আমরা ধরবো কাকে? অ্যাকাউন্টস রিসিভেবল কে। তাহলে জাবেদা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর কোন রেভিনিউ কথা বলতেছি সেই রেভিনিউ নামটা হবে হলো ক্রেডিট। তাহলে গ্রাফিক রেভিনিউ ক্রেডিট টাকার পরিমাণ হলো 2000। দেন নাম্বার 6, এটা আমরা জানি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। টাকার পরিমাণ ধরতে হবে 50,000 টাকার উপরে, অর্থাৎ এই 50,000 টাকার উপরে কয় পার্সেন্ট বলছে? 10%। টাকার পরিমাণ আসবে হলো 5,000 টাকা। এই হলো আমাদের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এবং এরকম ভাবে বোর্ডের অনেকগুলো অঙ্ক করা আছে,
সেই বোর্ডের অঙ্কগুলো ভালোভাবে দেখলে ইনশাল্লাহ আরও এই সম্পর্কে ধারণা পাবো। দেন পরবর্তী পর্যায়ে সমস্যা হলে স্যারের সাথে আলোচনা করবা। আজকে আর নয়, তোমরা সবাই ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, কারণ আবার শীতের আবির্ভাব হচ্ছে। আর আমরা জানি যে শীত আসলে আসলে করোনাটা আরও জোরদার হয় বা এটা আরও মারাত্মক আকার ধারণ করে, আরও অনেক হুমকি হচ্ছে। সবাই আমরা একটু বাসায় থাকার চেষ্টা করবো, প্রয়োজন না হলে বের হবো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।